রিসার্চের ক্ষেত্রে যেটা হচ্ছে কি, আপনাকে প্রথমে আপনাকে কমিউনিটি খুঁজে বের করতে হবে। ফর এক্সাম্পল, আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আমি কিভাবে শুরু করেছিলাম, আমি যখন আমার ব্যাচেলর শেষ করি, আমার ব্যাচেলরের যে থিসিসটা ছিল, ওই থিসিসটা নিয়ে আমার পাবলিকেশনের ইচ্ছা ছিল ফাইনাল ইয়ারে, বাট আমি পারি নাই। কারণ ফ্যামিলি প্রেশার থাকে, জব করতে হবে, আমি জবে জয়েন করছি। তো জবে জয়েন করার পরে আমার মাথায় আসলো, আচ্ছা আমার তো একটা ইচ্ছা ছিল, আমি একটা পাবলিকেশন করব। তো দেখি একটু ঘাটাঘাটি করে, এখন আমার কলিগ আছে, কলিগ সে হচ্ছে কম্পিউটার সায়েন্সের। এখন আমিও ওই, মানে উনি আমাকে হেল্প করছে, যে গাইড করছে যে এটা এভাবে করো, এটা এভাবে করো। একজন মেন্টরের কিন্তু প্রয়োজন আছে। তো উনি যেভাবে যেভাবে গাইড করেছেন, আমি নিজে নিজে সাবমিট করেছি আমার ফাইনাল ইয়ারের থিসিস। এবং আলহামদুলিল্লাহ ওখানে কোথাও একটা, রাজশাহীতে একটা কনফারেন্স ছিল, ওখানে অ্যাকসেপ্ট হয়েছে। ওটা ছিল আমার ফার্স্ট পাবলিকেশন। তো দেখা যায় কি, অনেক সময় প্রফেসরদের থেকে হেল্প পাওয়া যায় না, প্রফেসররা ব্যস্ত থাকে। সেক্ষেত্রে আপনার কোনো সিনিয়র, কলিগ, বড় ভাই, এদের কাছ থেকে হেল্প নিতে পারেন। এবং আমি নিজেও অনেকজনকে হেল্প করেছি যারা পাবলিকেশনের জন্য। তো এভাবে কোন একটা কমিউনিটি বা কোন একটা রিসার্চ কমিউনিটির সাথে যুক্ত হতে পারেন। মানে আমি তো বিজনেস ফিল্ডের ইয়াগুলা কিভাবে সার্চ করব? মানে এটার কি কোনো মানে ওয়েটা কি আসলে? এটা হচ্ছে মূলত লিঙ্কডইন থেকেই পাই আমরা। এখন আমি নিজেও দেই। এখন আমি লিঙ্কডইনে অনেক প্রফেসরের সাথে কানেক্টেড আছি, টুম্পাও অনেক প্রফেসরের সাথে কানেক্টেড আছে। তো আমরা আচ্ছা। যেহেতু প্রফেসরদের সাথে কানেক্টেড আছি, প্রফেসররা তাদের লিঙ্কডইনে শেয়ার করে যে আমার ল্যাবে একটা পজিশন আছে, আমি একটা স্টুডেন্ট নিব, কেউ থাকলে আমাকে সাজেস্ট করতে পারো। কোয়ালিটি একটা থাকলেই হয়, কোয়ালিটি রিসার্চ পেপার এতগুলো লাগে না। তো ভালোভাবে একটা করেন, যাতে কোনো ভুল ত্রুটি না থাকে। ভালো একটা জার্নালে সাবমিট করেন। ভালো জার্নালে সাবমিট করতে গেলে ভালো কাজ করতে হবে, এবং অনেকগুলো পেপার পড়তে হবে। মানে আপনার রিলিভেন্ট কাজগুলো পড়তে হবে। দেখা গেছে কি, আপনি যেটা প্রেজেন্ট করতে যাচ্ছেন ওটা অলরেডি কোথাও না কোথাও কেউ করে ফেলছে, মানে আপনি মনে করতেছেন কেউ করে নাই। So, ভালোভাবে আগে খুঁজতে হবে কোথায় কি করছে, এবং আপনাকে দেখাতে হবে যে তাদের কাজের সাথে আপনার কাজের ডিফারেন্স আছে, ঠিক এই জায়গাটা ডিফারেন্স তারা এভাবে দেখাইছে, বাট এই জিনিসটা কেউ দেখাইতে পারে না যেটা আপনি দেখাইছেন। এই এত পার্সেন্ট আপনি ডেভেলপ করছেন, ওটার ইফিসিয়েন্সি ছিল 20%, আপনি 25% নিয়ে আসছেন, 5% হচ্ছে আপনার কন্ট্রিবিউশন। ম্যানুস্ক্রিপ্ট গুলো কেন রিজেক্ট হয়, আমরা যারা পেপার লিখি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি আউট অফ স্কোপ। অর্থাৎ কোন একটা জার্নাল বা কোন একটা কনফারেন্স একটা নির্দিষ্ট টপিক নিয়ে পেপার কল করেছে। ফর এক্সাম্পল, বিজনেস অ্যানালাইটিক্স নিয়ে পেপার কল করেছি। এখন ওখানে যদি আপনি জলাবদ্ধতার পেপার দিয়ে দেন, হবে না, আউট অফ কনটেক্সট হয়ে যাচ্ছে। অর্থাৎ তারা যে কনটেক্সটে পেপার সাবমিট করতে বলেছে ওই কনটেক্সটেই সাবমিট করতে, হোয়াট টু ডু এন্ড হোয়েন, কখন কোন সময় কোন কাজটা করার প্রয়োজন। যারা ব্যাচেলর করছেন, আন্ডার গ্রাজুয়েট পর্যায়ে আছেন, ইয়ার 1 থেকে সিজিপিএ মেনটেন করার চেষ্টা করেন। একটা ভালো সিজিপিএ কিন্তু খুবই জরুরি হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে। এবং ইংলিশের বেসিকটা ক্লিয়ার করেন। আপনার জিআরই নিয়েই করতে হবে এমন কোনো কথা নেই, আপনি আইএলটিএস এর প্রিপারেশন নিতে পারেন, ভোকাবুলারি স্ট্রং করতে পারেন, পাশাপাশি বিভিন্ন ক্লাবে অর্গানাইজেশনে অ্যাড থাকতে পারেন। ইয়ার 2 তে গিয়ে আপনার কিছু পেপার নিয়ে কাজ করতে পারেন, আর পাইথন, এসপিএসএস, ভলিউমেট্রিক মেজারমেন্ট, এই সফটওয়্যারগুলো শিখতে পারেন। সফটওয়্যার স্কিল সেটটা খুবই গুরুত্বপূর্ণ। ইয়ার 3 তে গিয়ে আপনি সরাসরি সিভিটা ভালোভাবে তৈরি করেন, আর্টিকেল লেখার চেষ্টা করেন, তারপর কনফারেন্স পেপারে পার্টিসিপেট করেন। ইভেন যদি কনফারেন্সে পেপার না দিতে পারেন, পোস্টার দেন। অনেকে দেখি আমি পোস্টার, যে আপনার এই আইডিয়াটা আছে, একটা সুন্দর করে পোস্টার লিখে ওটা সাবমিট করে, এই পোস্টার গুলোও কিন্তু অনেক কাজে আসে হায়ার স্টাডিজ ক্ষেত্রে। এরপর ইয়ার পরে গিয়ে আপনার যে থিসিসটা ছিল, ওই থিসিসটাকে একটা পাবলিকেশনে কনভার্ট করার চেষ্টা করেন, একটা ভালো জার্নালে সাবমিট করার চেষ্টা করেন, যাতে করে আপনি একটা ভালো স্কলারশিপ ফান্ডিং নিয়ে বাইরে পড়তে আসতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের আজকের ওয়েবিনারে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি এহসান সানি। আজকের ওয়েবিনার বা সেমিনারের টপিক হচ্ছে রিসার্চ 101 বা আনলক ইউর পটেনশিয়ালস ইন একাডেমিয়া। একাডেমিয়া বলতে আমরা মূলত বুঝি ইউনিভার্সিটিকে বা ইউনিভার্সিটি কারিকুলাম বা প্রোগ্রামকে আমরা বুঝি। তো একাডেমিতে যারা ক্যারিয়ার করতে চান, বিশেষ করে যাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইঞ্জিনিয়ারিং, ন্যাচারাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স, হেলথ সায়েন্স অ্যান্ড ইকোনমিক্স ম্যানেজমেন্ট, এই ধরনের প্রোগ্রাম থেকে যারা বিলং করছেন, আমি মনে করি আজকের ওয়েবিনারটি তাদের জন্যই। তো প্রথমেই আমার পরিচিতিটা দিচ্ছি। আমি আহসান সানি নামে পরিচিত। আমি বর্তমানে পিএইচডি করছি ইউনিভার্সিটি রবিরা ভার্জিলিতে। গুগল স্কলারে আপনারা প্রোফাইলটা চেক করে নিতে পারেন। আমার পাবলিকেশনস, আমার জার্নালস, এগুলি এখানে আছে। দেন হচ্ছে আমরা কারা, মূলত আমরা একটা টিম। আমি স্পেনে আছি বর্তমানে, এখানে পিএইচডি করছি। সাথে আমার ওয়াইফ আছেন সাবকাত ইসলাম টুম্পা, উনি পিএইচডি করছেন ফ্রান্সে ফটোনিক্স নিয়ে। এরপর আমাদের সাথে আরো আছেন রাকিব আল হাসান, উনি পিএইচডি করছেন ফ্রান্সে কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের। এরপর আছেন ইমরান উদ্দিন, উনিও গ্রেনোবল আইনপি ফ্রান্সে মাস্টার্স করছেন। রাহুল দাস আছেন ইউএসএ থেকে, আছেন উজ্জ্বল বাসু।
তো আমাদের অর্গানাইজেশনটা হচ্ছে মূলত আমরা রিসার্চকে হাইলাইট করি, স্টুডেন্টরা যাতে রিসার্চের দিকে আগ্রহী হয় এবং হায়ার স্টাডিজ যে প্রবলেম গুলো ফেস করে তাদেরকে হেল্প করার চেষ্টা করি, এবং আমরা মেন্টরিং নামে একটা প্রোগ্রাম লঞ্চ করেছি। সো মেন্টরিং এর পাশাপাশি আমরা রিসার্চ বেসড যে কাজগুলো হয় এগুলো স্টুডেন্টদেরকে হেল্প করার চেষ্টা করি। তো আমাদের একটা প্রোগ্রাম আছে, আপনারা চাইলে দেখতে পারেন, ক্যারিয়ার অ্যাব্রোড মেন্টর নামে একটা প্রোগ্রাম আছে। আমাদের যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটটিতে গেলে আপনারা ডিটেলস পেয়ে যাবেন। আমরা মূলত স্টুডেন্টদেরকে মেন্টরিং করে থাকি। এছাড়া আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হায়ার স্টাডি ইন ইউরোপ নামে। হায়ার স্টাডি রিলেটেড যত ইনফরমেশন বা প্রবলেম তা নিয়ে আপনারা এই গ্রুপগুলোতে ডিসকাস করতে পারেন বাকি স্টুডেন্টদের সাথে বা অ্যাপ্লিকেন্টের সাথে। তো আজকের ওয়েবিনারটি কেমন হচ্ছে, প্রথমে হচ্ছে আমি ওরিয়েন্টেশনে কিছু বলবো যে কিভাবে আপনারা অ্যাবস্ট্রাক্টটা তৈরি করবেন বা রিসার্চ কিভাবে শুরু করবেন। এরপর আমরা যাব হচ্ছে পার্ট 1, পার্ট 2 এন্ড পার্ট 3, কিভাবে পাবলিশ করবেন এটা পার্ট 2 তে আলোচনা করব। এরপর আমরা আর্কিটেকচার, মেথোডোলজি, প্ল্যানিং, লিটারেচার রিভিউ এগুলো নিয়ে প্রথমে আলোচনা করব, এবং সবশেষে আপনাদের যে কোশ্চেন গুলো ছিল তার আনসার দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমরা দেখি আপনারা কোন ধরনের কোশ্চেন গুলো করেছিলেন। এখানে ম্যাক্সিমাম আমি কোশ্চেন পেয়েছি 0 থেকে, অর্থাৎ যারা একদমই রিসার্চ শুরু করেছেন, অর্থাৎ একদম 0 লেভেলে আছেন। তো প্রায় 26টা কোশ্চেন ছিল কিভাবে রিসার্চ শুরু করব। তো রিসার্চ মানে কি, এই কোশ্চেনের আনসারটা যদি আমি দিতে যাই, এটা অনেকে কোশ্চেন করেন না যে হোয়াট ইজ রিসার্চ। রিসার্চ মানে হচ্ছে কোনো কিছু খোঁজা, বা বাংলায় যদি আমরা বলি গবেষণা বা গোযোগ এষণা, অর্থাৎ গরু খোঁজা। আপনি গরু খোঁজা করা কোনো একটা কিছুতে। বাট বর্তমান সময়ে টেকনোলজির যুগে বেশ কিছু সফটওয়্যার আছে, ডেটাবেস আছে, গুগল আছে। সো টুলস গুলোকে ইউটিলাইজ করে আপনি প্রপারলি খুঁজে নতুন কিছু আবিষ্কার করাকে মূলত রিসার্চ বলা হচ্ছে। তো কম বেশি সবকিছুই আছে। বিগত রিসার্চাররা কি কাজ করেছেন, আপনি নতুন কিছু ফাইন্ডিং বের করছেন, এটি বিজ্ঞানে অবদান রাখছে, এটাকে মূলত রিসার্চ বলা হয়। এরপর আসি পাবলিকেশনের জার্নালে কেন অ্যাড করা গুরুত্বপূর্ণ। ধরেন আপনি কোনো একটা কিছু খুঁজে পেলেন, বাট এটা স্ট্যান্ডার্ড জার্নাল, স্ট্যান্ডার্ড পাবলিকেশনে যদি পাবলিশ না করেন, এই রিসার্চটা আসলে কমিউনিটির কাছে পৌঁছাবে না, অর্থাৎ সেম লেভেলের সেম ডোমেনে যারা কাজ করছে তাদের কাছে পৌঁছাবে না। এবং এটা একটা রিকগনিশন, আপনি যদি পাবলিশ না করেন এই রিকগনিশনটা আপনি পাচ্ছেন না। এই কারণে হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে বলেন বা একাডেমিয়াতে পাবলিকেশন খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসি স্কলারশিপ এন্ড সুপারভাইজার। আপনাদের অনেকেরই হায়ার স্টাডিজে যারা ইন্টারেস্টেড, সবারই আগ্রহ থাকে যে একটা ফান্ডিং এর চিন্তা থাকে বা একটা স্কলারশিপের চিন্তা থাকে, বাট এই ফান্ডিং স্কলারশিপ গুলো মূলত প্রোফাইলের উপর ডিপেন্ড করে। তো প্রোফাইলকে আমরা বলতে পারি একাডেমিক এক্সেলেন্স। ধরেন কারো সিজিপিএ হচ্ছে 3.6, 3.7, 3.8, তো তার ক্ষেত্রে প্রফেসর জাজ করতে পারে যে না, তার একাডেমিক এক্সেলেন্স আছে, তো সে হয়তোবা মাস্টার্স প্রোগ্রামে ভালো রেজাল্ট করবে এবং সে একজন পটেনশিয়াল পিএইচডি স্টুডেন্ট হতে পারে আমাদের প্রোগ্রামে, সেই কারণে তারা অ্যাডমিশন দেয়। আবার কিছু কিছু স্টুডেন্টের দেখা যায় সিজিপিএ কম, বাট তাদের রিসার্চ এক্সপিরিয়েন্স আছে। তো রিসার্চটা আপনাকে একটা অনন্য উচ্চতায় পৌঁছে দিবে, যে আপনি যদি কোনো একটা ম্যানুস্ক্রিপ্ট লিখতে পারেন, কোনো একটা পাবলিকেশন করতে পারেন, ভালো একটা কাজ। 10টা 50টা 40টা পাবলিকেশনের প্রয়োজনে ভালো একটা কাজ। ইভেন আমি এমনও দেখেছি ফাইনাল ইয়ারের থিসিস জাস্ট ম্যানুস্ক্রিপ্ট লিখেছে, এটা দিয়েও স্কলারশিপ পাওয়ার মতো আমি স্টুডেন্ট দেখেছি। তো স্কলারশিপের ক্ষেত্রে এবং ফান্ডিং এর ক্ষেত্রে রিসার্চ খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসে কি কি মেথোডোলজি, কি কি টুলস, কি কি স্ট্যাট, এগুলো নিয়ে অনেকে জানতে চেয়েছেন, এগুলো নিয়ে আমি সামনে আলোচনা করব, এবং প্রবলেম কিভাবে সলভ করবেন, কনফারেন্স কিভাবে চিনবেন, কোন কোন কনফারেন্স গুলোতে সাবমিট করবেন, এগুলো নিয়ে আলোচনা করব। তো মোস্ট অফ দ্য কোশ্চেন থাকে হচ্ছে জিরো নলেজ, কিভাবে শুরু করব। জিরো নলেজ থেকে আসলে শুরু করার জন্য প্রয়োজন হচ্ছে জানার আগ্রহ। এরকম বেশ কিছু সেমিনারে পার্টিসিপেট করতে পারেন, প্রফেসরদের সাথে ডিসকাস করতে পারেন, কোন একটা ছোটখাটো ল্যাবে, ইউনিভার্সিটির ল্যাবে কাজ করতে পারেন, ইভেন আপনি নিজে নিজেও কাজ করতে পারেন। আপনি যে প্রজেক্টটা করেছেন বা যে ফাইনাল ইয়ারের থিসিস ছিল তা নিয়েও আপনি একটু স্টাডি করতে পারেন। এভাবে শুরু করা যায়। এখন আরেকটা কোশ্চেন থাকে যে মাই টপিক মাস্ট ম্যাচ মাই ব্যাচেলর মেজর, কি আমার কি টপিক ব্যাচেলর সাথে ম্যাচ করবে কিনা। হ্যাঁ, ব্যাচেলর সাথে ম্যাচ করলে ভালো, কারণ হচ্ছে ব্যাচেলরের দীর্ঘ 4 বছর 5 বছর ধরে আপনি একটা ফাউন্ডেশন পেয়েছেন, এই ফাউন্ডেশনটাকে ধরে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। আবার অনেকে কোশ্চেন করে থাকে যে রিসার্চ তো শুধু যাদের সিজিপিএ হাই তাদের জন্য না, রিসার্চ আসলে কম বেশি সকলের জন্যই। আপনি যদি আপনার খুঁজতে ভালো লাগে, আপনার কোনো কিছু খুঁজে বের করতে আপনার ভালো লাগে, তাহলে আপনি রিসার্চে আগ্রহী হতে পারেন। তো এখন আমি পরের টপিকে চলে যাচ্ছি, যেটা হচ্ছে রিসার্চ ইঞ্জিন। এখানে আমরা মূলত মেথোডোলজি, প্ল্যানিং, আর্কিটেকচার নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখি কিভাবে শুরু করবেন রিসার্চ। প্রথমে আপনাকে আপনার টপিক বা আপনার ডোমেইনের গ্যাপটা খুঁজে বের করতে হবে, বা কোন ফিল্ডে কাজ করছেন ওটা গ্যাপ খুঁজে বের করতে হবে। ফর এক্সাম্পল, আপনি বায়োটেকনোলজি নিয়ে কাজ করছেন,
তো বর্তমানে বায়োটেকনোলজি নিয়ে যা যা কাজ হচ্ছে তা আপনাকে জানতে হবে, এবং কি গ্যাপ আছে, কোন জায়গাতে আপনি কাজ করতে পারছেন বা কোন জায়গাটাতে ফোকাস করা প্রয়োজন, ওই কোশ্চেন গুলো আপনাকে জেনারেট করতে হবে। তো প্রথমে হচ্ছে আপনাকে গ্যাপটা খুঁজে বের করতে হবে, দেন ওই গ্যাপ থেকে কোশ্চেন জেনারেট করতে হবে যে এখানে আমি কি করতে পারি, এটা কেন হলো না, এটা হলে কি হতো, বা এখানে কি কি আরো নতুন অ্যাড করা যায়। এরপর আপনাকে রিভিউ করতে হবে। লিটারেচার রিভিউ খুবই গুরুত্বপূর্ণ রিসার্চের মধ্যে। রিভিউ করা মানে হয় অন্যান্য রিসার্চারদের পেপার পড়া বা জার্নাল পড়া। তো আপনি রিলিভেন্ট যারা কাজ করেছেন, ফর এক্সাম্পল আমি বায়োটেকনোলজি বললাম, এখন আরেকটা এক্সাম্পল দিয়ে ধরেন ইকোনমিক্স নিয়ে কেউ একজন কাজ করছেন, তো বাংলাদেশের ইকোনমিক্যাল সিচুয়েশন নিয়ে রিসার্চ করতে যাচ্ছেন, তা নিয়ে কারা কারা পাবলিকেশন করেছেন তাদের পেপারগুলো পড়তে পারেন, কি কি ডাটা তুলে ধরেছেন এবং এখান থেকে কি কি ফাইন্ডিং দেখিয়েছেন তা পড়তে পারেন। তো আপনি যখন 5টা 6টা পেপার পড়বেন তখন আপনার একটা আইডিয়া হয়ে যাবে না কিভাবে পাবলিকেশন করতে হয়। এরপর যাবেন হচ্ছে ডিজাইনে, এটাকে সুন্দরভাবে কিভাবে প্রেজেন্ট করতে হয়, আর্কিটেকচার কিভাবে জেনারেট করতে হয়, কিভাবে ডেটা অ্যানালাইসিস করতে হয়। ডেটাটাতে আমি পরে আসছি। ডিজাইনটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ ওভারঅল আর্কিটেকচারটা কেমন হবে এটা আপনাকে প্ল্যান করতে হবে। দেন হচ্ছে ডেটা কালেক্ট করতে হবে। আপনি যখনই কোনো রিসার্চ পেপার সাবমিট করবেন ওখানে অবশ্যই ডেটা থাকতে হবে। এটা হতে পারে আপনার কোন একটা সফটওয়্যার থেকে জেনারেটেড ডাটা, অথবা মানুষের কাছ থেকে ডিসকাস করে তাদের কাছ থেকে নেওয়া ডাটা, সেন্সাস থেকে ডাটা, অথবা ডেটাবেস থেকে নেওয়া ডাটা, যে কোনো ধরনের ডেটা নিয়ে কাজ করতে হতে পারে আপনাকে। এরপর আপনার থাকবে অ্যানালাইসিস, বিভিন্ন অ্যানালাইসিস টুল থাকে, সফটওয়্যার থাকে, এগুলো নিয়ে কাজ করতে হবে। দেন হচ্ছে ম্যানুস্ক্রিপ্টিং। আপনার যখন সব কাজ কমপ্লিট হবে দেন ওটাকে লেখাটাকে বলা হচ্ছে ম্যানুস্ক্রিপ্ট করা। অর্থাৎ ধরেন আপনি যে পেপারটা পড়ছেন এটা 4 পেজ, 5 পেজ, 10 পেজ, 12 পেজ একটা নির্দিষ্ট ফরম্যাটে লেখা থাকে। ওই ফরম্যাট ফলো করে আপনাকে সুন্দরভাবে ওই ডকুমেন্টটা লিখতে হবে, এটাকে বলা হচ্ছে ম্যানুস্ক্রিপ্ট করা। এবং দেন কোনো একটা জার্নাল বা কোনো একটা কনফারেন্সে সাবমিট করতে হয়, যদি অ্যাকসেপ্ট হয়। কখনো কখনো আপনাকে প্রেজেন্টেশন দিতে হয়, কখনো কখনো অনলাইনে সাবমিট করলে হয়। তারা কারেকশন দেয়, কারেকশনগুলো ঠিক করলে আপনার পেপারটি বা জার্নালটি পাবলিশ হয়ে যায়। এটা হচ্ছে ওভারঅল প্রসিডিউর। এবার আমরা দেখি রিসার্চ প্রবলেমগুলো কিভাবে খুঁজে বের করবেন। প্রথমে হচ্ছে আপনাকে লিমিটেশন, ফিউচার ওয়ার্ক এগুলো নিয়ে কাজ করতে হবে, এবং কিছু কিছু টপিক যেমন হচ্ছে ফিজিবল কিনা, কোন কোন কাজগুলো নোবেল ওয়ার্ক হইতে হবে অবশ্যই, যে আগে হইছে এমন কাজ। ফর এক্সাম্পল আমরা দেখি প্রায় সময় আমরা মিডিয়াতে দেখি হেলিকপ্টার বানাই ফেলছেন বা বিমান বানাই ফেলছে। হেলিকপ্টার তো আছে, তাহলে হেলিকপ্টারটা থাকলে আবার নতুন করে এখানে আবিষ্কারটা হইলো কি? ফর এক্সাম্পল কেউ একজন ব্যাটারি চালিত হেলিকপ্টার বানাইছে, দেন এটা হচ্ছে নতুন আবিষ্কার। তো এখানে সে নতুন একটা উদ্ভাবন করছে, ব্যাটারি দিয়ে কেউ হেলিকপ্টার উড়াইতে পারেনি এখন পর্যন্ত। তো সে যদি ব্যাটারি দিয়ে হেলিকপ্টার উড়াইতে পারে দেন এটা হবে একটা নতুন আবিষ্কার, এটা হচ্ছে একটা নতুন ডিসকভারি। তো এটা একটা জাস্ট এক্সাম্পল। যে কোনো রিসার্চ ডোমেইনের ক্ষেত্রে রিলিভেন্ট হইতে হবে স্টাডির সাথে। ইরিলিভেন্ট, বিজ্ঞানের সাথে ইরিলিভেন্ট কিছু যদি আপনি অ্যাড করেন রিসার্চে, এটা কমিউনিটি অ্যাকসেপ্ট করবে না। তারপর হচ্ছে ফর এক্সাম্পল ন্যারো ডাউন করতে হবে আপনাকে। এআই ইন হেলথ কেয়ার, হেলথ কেয়ারে এআই এর ব্যবহার, এটা খুবই একটা ব্রড ডোমেইন। এখন আপনাকে এটাকে ফোকাস করে নিয়ে যেতে হবে সিএনএন বা কোনো একটা ডেটা সেট এবং এক্সরে ডেটা অফ বাংলাদেশি হসপিটাল, অর্থাৎ বাংলাদেশের লাস্ট 6 মান্থের হসপিটালের ডেটা সেট নিয়ে আপনি কাজ করতেছেন। এটা হচ্ছে স্পেসিফিক একটা ডোমেইন, এভাবে ন্যারো ডাউন করতে হবে। এবার আমরা দেখি হুইচ টপিক অ্যাকচুয়ালি গেট পাবলিশ, কোন ধরনের টপিক গুলো পাবলিশ হয়। স্টুডেন্টদের কাছ থেকে বা অ্যাপ্লিকেন্টদের কাছে আমি প্রায় শুনি ভাই কি নিয়ে রিসার্চ করব। সো আমি 5টা ডোমেইন সিলেক্ট করেছি আজকের ওয়েবিনারের জন্য। প্রথমে হচ্ছে ইঞ্জিনিয়ারিং এন্ড কম্পিউটার সায়েন্স। আমরা দেখি কম্পিউটার সায়েন্সের অসংখ্য স্টুডেন্ট, সো তারা কোশ্চেন করে, তাদের ক্ষেত্রে আমি বলি এআই, মেশিন লার্নিং, ডেটা সেট, আইওটি, রিনিউয়েবল এনার্জি, ম্যাটেরিয়াল সায়েন্স, ডিজিটাল টুইন্স, এই ধরনের টপিকগুলো নিয়ে কাজ করলে মোটামুটি পাবলিশ করার মতো ম্যানুস্ক্রিপ্ট রেডি করা যায়। এরপর আছে হচ্ছে হেলথ কেয়ার বা হেলথ সায়েন্স। তো যারা হেলথ সায়েন্সের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে আমি বলবো সিমেটিক রিভিউ, মেটা অ্যানালাইসিস, পাবলিক হেলথ, তারপর হচ্ছে নিউট্রিশন, ম্যাটারনাল হেলথ এবং হেলথ ইনফরমেটিক্স, এই টপিকগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন। এরপর আছে হচ্ছে ন্যাচারাল সায়েন্স। ন্যাচারাল সায়েন্স মানে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, এগুলোকে ন্যাচারাল সায়েন্স বলা হয়। এই ন্যাচারাল সায়েন্সের মধ্যে রিসার্চের টপিকগুলো হচ্ছে ক্যাটালাইসিস, গ্রিন কেমিস্ট্রি, ওয়াটার সয়েল কন্টামিনেশন, কম্পিউটেশনাল কেমিস্ট্রি, এরপর ক্লাইমেট চেঞ্জ, বায়োডাইভার্সিটি, এগুলো নিয়ে আপনারা রিসার্চ করতে পারেন। এর পাশাপাশি আছে হচ্ছে যারা ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ড থেকে বা ম্যানেজমেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে রিসার্চ করার আগ্রহ থাকে, তারা সেকেন্ডারি ডাটা, ম্যাক্রো ইকোনমিক্স, দেন এসএমই, ফাইন্যান্সিয়াল যে অর্গানাইজেশনগুলো তাদের ডেটা, কনজিউমার বিহেভিয়ার, ফিনটেক অ্যাডপশন, লেবার এন্ড রেমিটেন্স ইকোনমিক্স, এই ধরনের টপিকগুলো নিয়ে রিসার্চ করতে পারেন। এর পাশাপাশি আরেকটা ডোমেইন সেটা হচ্ছে
সোশ্যাল সায়েন্স, সোশ্যাল সায়েন্সের অসংখ্য স্টুডেন্ট আছে যারা রিসার্চে আগ্রহী। তো আপনারা এডুকেশনাল অ্যাসেসমেন্ট নিয়ে কাজ করতে পারেন, জেন্ডার এন্ড মাইগ্রেশন পলিসি নিয়ে কাজ করতে পারেন, ল, ইউরোপিয়ান ল, বাংলাদেশি ল, সাউথ এশিয়ান ল, এই ধরনের রিসার্চ করতে পারেন, কিংবা মিক্সড মেথড অফ কেস স্টাডি, বিভিন্ন সার্ভে বেসড কাজগুলো করতে পারেন। সোশ্যাল সায়েন্সের স্টুডেন্টের ক্ষেত্রে কাজ করার অনেক স্কোপ থাকে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি ফান্ডিং হচ্ছে স্টেমের ক্ষেত্রে, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং, হেলথ এবং ন্যাচারাল সায়েন্স, এই তিনটা ডোমেইনে ফান্ডিং বেশি থাকে। তো 70% ফান্ডিং থাকে এই তিনটা ডোমেইনে, ইকোনমিক্স এবং সোশ্যাল সায়েন্সে একটু ফান্ডিং কম থাকে। এবার আমরা দেখি লিটারেচার রিভিউ, খুবই ইম্পর্টেন্ট। তো অনেকে কোশ্চেন করে যে পেপার কিভাবে পড়বো, যে একসাথে এতগুলা পেপার পড়া তো পসিবল না। বর্তমানে এআই এসছে, এআই দিয়ে আমরা পেপার পড়াই ফেলতেছি, বাট পেপার পড়তে জানাটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি একটা পেপার পড়ে কি বুঝলেন, আপনি যদি ওই পেপারটা থেকে আইডিয়াটা নিতে না পারেন, আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। তো এটা তিনটা ওয়ে থাকতে পারে, একটা 5 মিনিটও আপনি পেপার পড়তে পারেন, 20 মিনিটও পড়তে পারেন, আবার 1-2 ঘন্টা ধরে পেপার পড়তে পারেন। 5 মিনিটে পড়বেন কিভাবে? 5 মিনিটে পড়ার জন্য আপনাকে সরাসরি স্কিম করতে হবে, অর্থাৎ টাইটেল, অ্যাবস্ট্রাক্ট, ফিগার, কনক্লুশন এগুলো স্টাডি করতে হবে। তো আপনি ওভারঅল অ্যাবস্ট্রাক্টটা দেখতে পারেন, অ্যাবস্ট্রাক্ট পড়লে মোটামুটি একটা আইডিয়া হয়ে যায়। এরপর ফিগার গুলো দেখতে পারেন, যে ফিগার গুলো কিভাবে প্রেজেন্ট করেছে, ডেটা গুলো দেখতে পারেন, আউটপুটটা দেখতে পারেন, এবং কনক্লুশনটা দেখতে পারেন। কারণ কনক্লুশনে দেখা যায় কি তারা কি কি লিমিটেশন আছে, ভবিষ্যতে কি কাজ করা যাবে এই পেপার থেকে, এগুলো নিয়ে তারা আলোচনা করে। তো এই জিনিসগুলো স্টাডি করতে পারেন। এরপর যদি আপনি মনে করেন যে এটা রিলিভেন্ট, দেন রাখতে পারেন, আর যদি ইরিলিভেন্ট হয় দেন এটা বাদ দিতে পারেন। যেটা রিলিভেন্ট ওগুলোকে ধরেন 4টা-5টা আপনার কাজের সাথে রিলিভেন্ট, এগুলো আরেকটু সময় নিয়ে পড়তে পারেন, 20 মিনিট বা 1 ঘন্টা ধরে এগুলো পড়তে পারেন, তাহলে আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো আপনাকে 100-200 পেপার পড়তে হবে না, আপনি জাস্ট 4টা-5টা পেপার পড়লেই মোটামুটি একটা ভালো আইডিয়া জেনারেট করতে পারবেন। দেন আসি হচ্ছে একটা টপিককে কিভাবে রিসার্চ কোশ্চেনে নিয়ে যাবেন। যেকোনো একটা টপিক, যেমন ধরেন ফাইন্যান্সিয়াল লিটারেসি ইন বাংলাদেশ, এর প্রবলেমটা কি? ফাইন্যান্সিয়াল লিটারেসি ইন বাংলাদেশে এটা হচ্ছে ব্রড এরিয়া। এখন এখানে প্রবলেমটা হচ্ছে কি সমস্যা, এসএমই ওনার্স আন্ডার ইউজ ফর্মাল ক্রেডিট। তো এসএমই ওনার যারা, তারা ফর্মাল যে ক্রেডিট কার্ড সিস্টেম এগুলোর আগের পদ্ধতিতে ইউজ করছে, নতুন কোনো টেকনোলজি আনতেছে না, বা কি কি প্রবলেম ফেস করছে, এগুলো হচ্ছে বর্তমান সময়ের সমস্যা। এটা নিয়ে কি কাজ করবেন? এখানে একটা আপনার কোশ্চেন জেনারেট হইলো, যেটা হচ্ছে ডাজ ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রেডিক্ট ফর্মাল ক্রেডিট আপটেক অ্যামাং এসএমই ইন ঢাকা। অর্থাৎ ঢাকাতে যেই ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন গুলো আছে, তারা যে এসএমই গুলো আছে, তারা কি ক্রেডিট সিস্টেমটাকে আপডেট করতে পারে বা কিভাবে করতে পারে। তো এটার উপর একটা হাইপোথিসিস করলেন। তো হাইপোথিসিস মানে হচ্ছে আপনি যে প্রবলেমটা পেলেন, ওই প্রবলেমটার উপর ওভারঅল একটা স্ট্রাকচার দাঁড় করানো, যে এটা এভাবে এভাবে আগানো যেতে পারে, বা ফ্লো চার্ট বলতে পারি আমরা। তো লিটারেসি দরকার, তারপর হচ্ছে হায়ার আর্টেক দরকার, তারপর ফার্ম গুলোকে কন্ট্রোলিং এবং সাইজ, তাদের বয়স, তাদের কত বছর ধরে কার্যক্রম চলছে, এগুলো নিয়ে স্টাডি করা দরকার, এটাকে হাইপোথিসিস বলা হয়। দেন হচ্ছে সার্ভে। সার্ভেটা খুবই ইম্পর্টেন্ট রিসার্চের ক্ষেত্রে। যেমন ধরেন আপনি আপনার ডেটা সেট, মানে কাদের থেকে ডেটা নিবেন, আপনি ধরেন 10টা এসএমই অর্গানাইজেশনে যাবেন, 20টাতে যাবেন, 300টাতে যাবেন, এটা হচ্ছে সার্ভে, কাদের কাছ থেকে ইনফরমেশন গুলো নিবেন। অর্থাৎ রিয়েল লাইফ থেকে বা রিয়েল প্লেস থেকে ডাটা নেওয়াকে আমরা সার্ভে বলি। এবার আসি মেথোডোলজিটা কি আসলে। যেমন ধরেন বিভিন্ন মেথডে আপনি রিসার্চ করতে পারেন, একটা হতে পারে কোয়ান্টিটেটিভ, আরেকটা হচ্ছে কোয়ালিটেটিভ, আরেকটা হচ্ছে মিক্সড মেথড। কোয়ান্টিটেটিভ হচ্ছে আপনার ওখানে নাম্বারস থাকবে, টেস্ট থাকবে, কতটা এক্সপেরিমেন্ট করলেন, কত ধরনের ডাটা তৈরি হলো, এগুলোকে বলা হচ্ছে কোয়ান্টিটেটিভ ডেটা। আর কোয়ালিটেটিভ ডেটা মানে হচ্ছে গুড অর ব্যাড, ট্রু অর ফলস, অর্থাৎ এই ধরনের যে আউটপুট গুলো জেনারেট হবে, এখানে আপনার প্রসেস থাকবে, ডেট থাকবে, ইন্টারভিউ, এগুলো হচ্ছে মেইনলি ইন্টারভিউ টাইপ ডেটা। যেমন ধরেন আপনি 100 জন ইউনিভার্সিটি স্টুডেন্টের উপর একটা রিসার্চ করলেন, যে তাদের পড়াশোনার রেজাল্টে ইম্প্যাক্ট ফেলছে কোন একটা কারণ, বা কোন একটা থিসিস টপিক হতে পারে, যে রাত জাগা কি তাদের পড়াশোনায় ইম্প্যাক্ট ফেলে কিনা, এটা একটা রিসার্চের টপিক হতে পারে। তো তাদের কাছ থেকে ইন্টারভিউ নিয়ে ইয়েস নো কি কি কারণ, এগুলো এখানে আপনি হাইলাইট করতে পারেন। দেন হচ্ছে মিক্সড মেথড। কোন কোন মেথডে দেখা যেতে পারে কোয়ালিটেটিভ হতে পারে, কোয়ান্টিটেটিভ হতে পারে, দুইটা মেথডই অ্যাপ্রোচ হতে পারে। এখন আমরা দেখি হচ্ছে কোন ধরনের স্ট্যাটিস্টিকটা জরুরি। যেমন কিছু কিছু ক্ষেত্রে আমরা স্ট্যাটিস্টিকটা খুবই ইম্পর্টেন্ট রিসার্চের ক্ষেত্রে, যে আপনার স্ট্যান্ডার্ড ডিস্ট্রিবিউশন, তারপর হচ্ছে আপনার কিছু পাইথনের ডেটা, অ্যানোভা নামের সফটওয়্যার আছে, এখান থেকে কিছু ডেটা জেনারেট করা, তারপর ফিল্ড ডিপেন্ডেন্ট ডেটা জেনারেট করা, অথবা ইন ফিউচারে মাল্টি মডেল সার্ভাইভাল ডেটা বা এমএল মডেল জেনারেট করা, এগুলো হচ্ছে বর্তমান নিউ টুলস, এগুলো আপনার ইন ফিউচারে কাজে লাগতে পারে। তো সফটওয়্যারে যদি যাই, যেহেতু আমি অলরেডি সফটওয়্যার সম্পর্কে বলেছি, কোন কোন সফটওয়্যার গুলো জরুরি রিসার্চের ক্ষেত্রে এবং জানা প্রয়োজন, আপনারা যারা
অনেকেই কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আছেন, তারা অনেকেই সফটওয়্যার সম্পর্কে অবগত আছেন, বাট যারা কম্পিউটার সায়েন্স থেকে না, ইভেন অনেকে আছে হচ্ছে হেলথ সায়েন্সের, তারা কোশ্চেন করে কি আমার তো সফটওয়্যার কোনো ব্যাকগ্রাউন্ড নাই। না, আপনাকে রিসার্চে আসলে সফটওয়্যার টুলস গুলো শিখতে হবে, এগুলো দিয়ে আপনাকে ডেটা অ্যানালাইসিস করতে হবে। তো সব থেকে গুরুত্বপূর্ণ সফটওয়্যার হচ্ছে এসপিএসএস, এটা খুবই জনপ্রিয়। এখানে আপনি সার্ভে ডেটা নিতে পারেন, স্ট্যান্ডার্ড টেস্ট গুলো নিতে পারেন, এবং এটা ট্রায়াল ভার্সন ইউজ করা যায়। আপনি যদি কোনো ইউনিভার্সিটির আইডি থাকে তাহলে আপনি ফুল টাইম সফটওয়্যারটা লাইসেন্স নিতে পারেন। এরপর হচ্ছে স্মার্ট পিএলএস আছে, অ্যামোস আছে, তারপর আর এবং আর স্টুডিও, এটা খুবই জনপ্রিয়। আর ল্যাঙ্গুয়েজটা এটা অনেকটা পাইথনের মতো, বাট হুবহু পাইথন না, এটাও একটা ওয়ান কাইন্ড অফ ডেটা সায়েন্সের বা ডেটা অ্যানালাইটিক্স এর একটা টুল। এরপর যে পাইথন, পাইথন খুবই জনপ্রিয়। এখানে মেশিন লার্নিং ডেটা নিয়ে আপনি কাজ করতে পারতেছেন, সিমুলেশন করতে পারতেছেন, টেক্সট অ্যানালাইসিস করতে পারতেছেন, অটোমেশন করতে পারতেছেন। আগে ছিল হচ্ছে ম্যাটল্যাব, ম্যাটল্যাব খুব জনপ্রিয় ছিল ডেটা প্রেজেন্টেশনের জন্য, বাট পাইথন আসার পরে, পাইথন যেহেতু ওপেন সোর্স, অনেক লাইব্রেরি অ্যাভেলেবল আছে, তো আপনি একটু কোডিং শিখতে হবে ডেটা অ্যানালাইসিসের জন্য। দেখা যাচ্ছে অসংখ্য ডেটা সেট আছে আপনার কাছে, 1000 জনের ডেটা, 2000 জনের ডেটা, এতগুলো ডেটা একসাথে অ্যানালাইসিস করা পসিবল না। এই জন্য সফটওয়্যারের হেল্প প্রয়োজন, কোডের হেল্প প্রয়োজন। তো এই সফটওয়্যার গুলো আপনাকে শিখতে হবে, বা কোড গুলো আপনাকে কিছুটা বুঝতে হবে, সিনট্যাক্স গুলো বুঝতে হবে। তারপর হচ্ছে জেএসপি, জ্যামোবি, এই সফটওয়্যার গুলো জনপ্রিয়। এবং এছাড়া আরো কিছু সফটওয়্যার আছে, এটা হচ্ছে নিজ নিজ কাজ অনুযায়ী, এক একজনের রিসার্চ ডোমেন অনুযায়ী। এরপর হচ্ছে এআই ইন রিসার্চ, খুবই গুরুত্বপূর্ণ। অলরেডি আমরা অনেকেই জানি চ্যাট জিপিটি এসছে, ওপেন এআই থেকে যে চ্যাট জিপিটি, এরপর এছাড়া ক্লড এসছে, অ্যানথ্রপিকের যে ক্লড, এগুলো আমরা রিসার্চ ইউজ করতে পারি। বাট কিভাবে আমরা ইউজ করব? সব কাজের জন্য আমরা এআই ইউজ করব না, আমরা হচ্ছে বেসিক যে কাজগুলো এগুলো আমরা নিজেরা করতে পারি, বাট কম্পিউটেশনাল ডাটাগুলা বা খুবই কমপ্লেক্স কিছু কাজ আমরা এআই দিয়ে করে নিতে পারি। যেমন স্ক্রিনিং এন্ড সামারাইজিং অফ লিটারেচার, ফর এক্সাম্পল আপনি 15-20টা রিসার্চ পেপার পড়েছেন, ওখান থেকে আপনি ক্লডকে দিয়ে দিলেন বা চ্যাট জিপিটিকে দিয়ে দিলেন যে সামারি করে দিতে, এরপর সামারি পরে আপনি স্পেসিফিক ডেটার স্পেসিফিক আউটপুট নিয়ে কাজ করতে পারেন। ল্যাঙ্গুয়েজ পলিশ করা, ধরেন আপনি কোনো একটা লিটারেচার লিখতেছেন, ল্যাঙ্গুয়েজ পলিশ করতে যাচ্ছেন। আবার এক্ষেত্রে যেহেতু প্রবলেম থাকে, রিসার্চ পেপার অনেকে কোশ্চেন করে যে আমি পাবলিকেশনে কি এআই জেনারেটেড টেক্সট দিতে পারবো কিনা। হ্যাঁ, অবশ্যই দিতে পারবেন, যেহেতু বর্তমানে এআই এর ব্যবহার সবখানে বেড়েছে, আপনি এআই জেনারেটেড টেক্সট দিতে পারেন, বাট আপনার কথা হতে হবে, অর্থাৎ আপনার ব্রেন থেকে কথাটা বের হতে হবে, এবং নিচে আপনি অ্যাকনলেজমেন্ট দিয়ে দিবেন যে এখানে কিছু কিছু অংশ আমরা এআই সফটওয়্যার থেকে নিয়েছি, বাট এগুলো পরে আমরা রিভিউ করেছি। এই অ্যাকনলেজমেন্টটা দিলে আপনার কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে এক্সপ্লেনেশন, এই যে আর পাইথন যেটা আগেই বলেছিলাম। আর একাডেমিক ক্যারিয়ারের ব্যাপারে এআই এর কিছু এথিক্স আছে, এআই এর এথিক্স গুলো শিখে রাখবেন, জেনে রাখবেন বা স্টাডি করে রাখবেন, যে কি কি ধরনের ডেটা ইউজ করতে পারবেন আর কি কি পারবেন না, এগুলো একটু স্টাডি করতে হবে। এরপর আমরা দেখবো একটা রিসার্চ পেপারের অ্যানাটমি। ধরেন আপনি একটা রিসার্চ পেপার স্টাডি করছেন, সবার প্রথমেই থাকে হচ্ছে টাইটেল এন্ড অ্যাবস্ট্রাক্ট। প্রথমে টাইটেলটা পড়বেন, অনেক সময় ক্যাচি টাইটেল থাকে, এবং অ্যাবস্ট্রাক্ট থাকে। অ্যাবস্ট্রাক্টটা 200 বা 250 ওয়ার্ড হতে পারে। অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে প্রথম 200-250 ওয়ার্ডের মধ্যে সংক্ষেপে পুরো পেপারটার একটা সামারি। তো এটা পড়লে মোটামুটি আপনার একটা আইডিয়া হয়ে যায় তারা কি নিয়ে কাজ করেছে বা কি প্রেজেন্ট করেছে। এরপর হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে মূলত তারা প্লটটাকে আস্তে আস্তে তৈরি করে, একটা বেসমেন্ট তৈরি করে, যে এটা ফর এক্সাম্পল আমি ধরে নিলাম আমাদের দেশে একটা বর্তমান সমস্যা হচ্ছে জলাবদ্ধতা, ঠিক আছে? আমাদের ভারী অতি বর্ষণের কারণে জলাবদ্ধতা তৈরি হয়। তো যারা সিভিল ইঞ্জিনিয়ার বা যারা পুরকৌশলের, তারা একটা কোনো একটা আইডিয়া প্রেজেন্ট করতে পারে যে জলাবদ্ধতার কারণগুলো কি, এবং ইন্ট্রোডাকশনে তারা শুরু করতে পারে দীর্ঘ কতদিন ধরে কোন কোন শহরে ডেটা এবং রিসার্চ পেপার পাবলিশ হয়েছে, যে জলাবদ্ধতা নিয়ে কারা কি কি কাজ করেছে, এই প্রবলেমগুলো তারা ইন্ট্রোডাকশনে তুলে ধরতে পারে। এবং তারা কি প্রেজেন্ট করছে, অর্থাৎ অন্যান্যদের আইডিয়াটা তারা প্রেজেন্ট করছে, পাশাপাশি নিজেদের ইউনিক আইডিয়াটাও প্রেজেন্ট করছে, যে এই আইডিয়াটা অন্যান্যদের তুলনায় একটু ইউনিক। তো ইন্ট্রোডাকশনে মূলত এই কাজগুলো লেখা হয়। এরপর আসা হচ্ছে মেথড, আপনি কোন কোন মেথডে কাজ করেছেন। ফর এক্সাম্পল আপনি যেহেতু জলাবদ্ধতা নিরসন করবেন, আপনি আমি একটু আগেই বলেছি কোয়ালিটেটিভ ডেটা, কোয়ান্টিটেটিভ ডেটা, সার্ভে। সার্ভে খুবই গুরুত্বপূর্ণ, আপনি কোন কোন প্লেসগুলো থেকে ডেটা নিয়েছেন, মেজারমেন্ট করেছেন, এবং ফিল্ড লেভেলে এক্সপেরিমেন্ট করেছেন, এগুলো আপনার মেথডে চলে আসবে। এরপর আসা হচ্ছে রেজাল্ট, কি কি ফাইন্ডিংস পেয়েছেন, যে আপনার যেই আইডিয়া বা আপনার যেই মতামত বা এটা অ্যাপ্লাই করে আপনি কি আউটপুট পেয়েছেন, এটা কি বেটার অন্যান্যগুলোর থেকে, নাকি এটা আগের থেকে ভালো না, এবং যদি বেটার হয় কোন কোন দিক দিয়ে বেটার, এগুলো আপনাকে প্রপারলি এক্সপ্লেইন করতে হবে। ট্যাবও থাকতে পারে, ফিগার থাকতে পারে, আপনি রেজাল্টের মধ্যে ট্যাবল ফিগার এগুলো দিবেন, এগুলো সফটওয়্যার জেনারেটেড হতে পারে বা কোডিং করেও জেনারেটেড হতে পারে।
এরপর ডিসকাশন দিবেন যে আপনার লিমিটেশনটা কি, আপনার যে কাজ করলেন এই কাজের মধ্যে কি কি লিমিটেশন আছে, যাতে করে অন্যান্যরা আপনার এখান থেকে কিছুটা হিন্টস পায়। এবং সবশেষে কনক্লুশন এবং রেফারেন্স, আপনার যে ফান্ডিং এ কাজ করছেন বা প্রফেসরের সাথে কাজ করছেন, ল্যাবের ফান্ডিং থাকলে এগুলো দিতে পারেন, এবং কনক্লুশনে বলতে পারেন এটার এই এই কাজগুলো থেকে ভবিষ্যতে আরো কিছু ডেভেলপ হতে পারে। এটা হচ্ছে ওভারঅল একটা রিসার্চ পেপারের সামারি। অনেকে কোশ্চেন করে 1 মাস বা 2 মাসের মধ্যে কি আমি রিসার্চ পেপার লিখতে পারবো কিনা। এটা আসলে ডিপেন্ড করে আপনার পেপার পড়ার ক্যাপাবিলিটিস এর উপর। আপনার যদি পেপার পড়ার অভিজ্ঞতা থাকে তাহলে 10-12 উইকস এনাফ। প্রথমে আপনাকে কোশ্চেন জেনারেট করতে হবে, লিটারেচার রিভিউ করতে হবে, ডেটা অ্যানালাইসিস করতে হবে, এন্ড দেন ড্রাফট রেডি করতে হবে, রিভিউ সাবমিট করতে হবে, দেন হচ্ছে জার্নাল থেকে আপনাকে অ্যাকসেপ্টেন্স লেটার পাঠাবে। এটা হচ্ছে ওভারঅল একটা আইডিয়া, বা 12 উইকস পসিবল। তো অনেকে কোশ্চেন করে হচ্ছে কিভাবে শুরু করব। তো অনেকে কোশ্চেন করে যে হাউ টু রাইট এন্ড পাবলিশ এ রিভিউ আর্টিকেল। রিভিউ আর্টিকেলটা কি? রিভিউ আর্টিকেল নিয়ে কিছু কথা বলি। ধরেন আপনার কাছে কোনো আইডিয়া নাই বা ইউনিক কোনো আইডিয়া নাই, সো রিসার্চাররা প্রথমে কাজ কিভাবে শুরু করবে? আপনি একদম ফ্রেশ গ্রাজুয়েট, মাত্র পড়াশোনা করে শেষ করে বের হয়েছেন, আপনার কাছে কোনো ইউনিক আইডিয়া নাই। তো আপনি কি করলেন? বেশ কয়েকটা রিসার্চ পেপার পড়লেন, 20টা 30টা 40টা রিসার্চ পেপার পড়লেন, সবার রিসার্চ পেপার পড়ে একটা রিভিউ করলেন, আপনার রিভিউটাকে একটা আর্টিকেল আকারে লিখলেন, এটাকে বলা হচ্ছে রিভিউ আর্টিকেল। তো রিভিউ আর্টিকেল গুলো কিন্তু একজন রিসার্চার তৈরি করে প্রাথমিক পর্যায়ে। প্রাথমিক পর্যায়ে আপনি একটা দুইটা রিভিউ আর্টিকেল লিখতে পারেন। এরপরে গিয়ে যখন আপনি আপনার মাথায় নতুন একটা আইডিয়া আসবে, ওটা নিয়ে আপনি ইউনিকলি প্রেজেন্ট করে রিসার্চ করে একটা ভালো মানের পাবলিকেশন করতে পারেন জার্নালে। তো প্রথম অবস্থায় রিভিউ আর্টিকেল গুলা দিয়ে শুরু করতে পারেন আমি বলবো। এরপরে আসি কনভার্টিং এ থিসিস অর কনফারেন্স পেপার ইনটু এ জার্নাল আর্টিকেল। জার্নাল আর্টিকেলটা কি? তো রিভিউ আর্টিকেল আর জার্নালের মাঝামাঝি হচ্ছে কনফারেন্স পেপার। সো আমরা অনেকেই কনফারেন্সে সাবমিট করি। কনফারেন্স গুলো হচ্ছে মোটামুটি লোকাল পর্যায়ের যে পাবলিকেশন, যেমন ধরেন অর্গানাইজেশন গুলা লোকাল কিছু অর্গানাইজেশন থাকে, এখানে আমি কিছু দিয়েছি। যেমন আমাদের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স যারা আছে ব্যাকগ্রাউন্ডে, তারা আইটিপলি নামের একটা অর্গানাইজেশন আছে। এছাড়া আপনার বেশ কিছু কনফারেন্স হয়, এগুলোতে সাবমিট করে কনফারেন্স পেপার পাবলিশ করতে পারেন। আর জার্নাল গুলো হচ্ছে সাইটেশন ফ্যাক্টর থাকে, Q1 জার্নাল থাকে, Q2 Q3 Q4 এরকম সাইটেশন ফ্যাক্টর থাকে, এবং ইমপ্যাক্ট ফ্যাক্টর থাকে। ইমপ্যাক্ট ফ্যাক্টর গুলো চেক করতে হবে, এটা নিয়ে আমি সামনে আরো ডিটেলস বলবো। তো এই জার্নালে যদি কনভার্ট করতে হয়, আপনাকে অবশ্যই নতুন বা ইউনিক কোনো ডাটা প্রেজেন্ট করতে হবে। এবার আসি আমরা পাবলিকেশনসে। একটু আগে যেটা বলছিলাম যে Q1 Q2 Q3 এন্ড Q4 এগুলো আসলে কি? তো এগুলোকে কোয়ার্টাইলস বলা হয়, অর্থাৎ এটার কোয়ালিটি কতটুকু, কিউ দিয়ে কোয়ালিটি বোঝাচ্ছে, ঠিক আছে? তো Q1 যদি থাকে তাহলে আপনাকে বুঝতে হবে টপ 25%, অর্থাৎ ওয়ার্ল্ডের 25% জার্নালগুলোর মধ্যে এটা একটা। এবং কোথায় চেক করবেন? সিমাগো র্যাঙ্কিং। আপনি এটা লিখে যদি সার্চ দেন, SCIMAGO, সিমাগো জার্নাল র্যাঙ্কিং লিখে সার্চ দিলে ওই জার্নালের নামটা চলে আসবে। এটা Q1, এটা Q2, এটা Q3, এটা Q4। তো ফার্স্টেই দেখবেন হচ্ছে Q1, তারপর দেখবেন হচ্ছে ইমপ্যাক্ট ফ্যাক্টর, অর্থাৎ এটার ইমপ্যাক্ট কতটা রিসার্চার কমিউনিটির কাছে। তো এটা সাইটেশন কতটা, অর্থাৎ কে কতটা সাইটেশন করে এই ধরনের জার্নাল গুলা, এটা দেখবেন। সো জেনারেলি 5, 6, 7, 5, 6 এর উপরে হলে ভালো। তো কিছু কিছু যেমন নেচারের মতো যে জার্নাল গুলা, এগুলোর ইমপ্যাক্ট ফ্যাক্টর হচ্ছে 16, 17, 18, 20 এরকম। তো 6, 7 প্রথম দিকে ভালো, এরপর আস্তে আস্তে উপরের দিকে করতে পারলে আরো ভালো। ইন্ডেক্সিং, অর্থাৎ এই রেফারেন্সটা, এই জার্নালটা ইন্ডেক্স করা হয় কিনা। ইন্ডেক্সটা কোথায় পাবেন? পাবমেডে পাবেন। হেলথের যারা রিসার্চ করে থাকেন তারা পাবমেডে ইন্ডেক্স গুলো পাবেন, অথবা স্কোপাস লিখে সার্চ দিলে, স্কোপাস অফ ওয়েব সায়েন্স লিখে সার্চ দিলে আপনার ইন্ডেক্সটা পাবেন। এছাড়াও কিছু ওপেন অ্যাক্সেস জার্নাল থাকে, যেগুলো হচ্ছে আপনার সরাসরি আপনি পাবলিশ করতে পারছেন, এবং ডাউনলোড করার জন্য কোনো সাবস্ক্রিপশন লাগে না, বা পড়ার জন্য কোনো সাবস্ক্রিপশন লাগে না, ওপেন অ্যাক্সেসও পাবলিশ করতে পারছেন। তো এগুলো হচ্ছে জার্নালের ব্যাপারে বেসিক কিছু নলেজ। এবার আসি কিভাবে চুজ করবেন। ফর এক্সাম্পল, আপনার প্রথমে রেফারেন্স লিস্টটা দেখবেন, যে আপনি যে পেপারগুলো স্টাডি করেছেন, 5টা 6টা 7টা পেপার স্টাডি করেছেন, তারা কোথায় পাবলিশ করেছে, এবং আপনার ফিল্ডের বা আপনার ডোমেনের ম্যাক্সিমাম রিসার্চার কোথায় পাবলিশ করে, কোন ধরনের জার্নালগুলোতে পাবলিশ করে, এগুলো দেখার চেষ্টা করবেন। যেমন ধরেন এলসেভিয়ার, স্প্রিঞ্জার, উইলি, বায়োমেডিকেলের জন্য জেএনই, এগুলো হচ্ছে জনপ্রিয় পাবলিশার্স, ঠিক আছে, জার্নাল। এদের এখানে আপনি দেখতে পারেন যে আপনার ডোমেন নিয়ে কাজ হচ্ছে কিনা, তারপর স্কোপাস ইন্ডেক্স আছে কিনা, এই জিনিসগুলো আপনারা চেক করবেন। এরপর আমরা কিছু কথা বলবো রেপুটেবল জার্নালস বাই ডোমেন, অর্থাৎ প্রত্যেকটা ডোমেন ওয়াইজ কোন কোন জার্নালগুলো জনপ্রিয়।
যাতে করে আপনারা পাবলিশার্সদের কাছে আপনাদের ম্যানুস্ক্রিপ্টটা সেন্ড করতে পারেন। ইঞ্জিনিয়ারিং এবং সিএসসি ব্যাকগ্রাউন্ডে যারা আছেন, IEEE ট্রানজ্যাকশন সিরিজ, IEEE হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, এছাড়া আছে এলসেভিয়ার্স, এর কিছু পাবলিশার্স আছে, তারপর হচ্ছে অ্যাপ্লাইড এনার্জি আছে, অটোমেশন আছে, জার্নাল অফ কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট আছে, এগুলো জনপ্রিয়। এরপর হেলথ সায়েন্সের যারা আছেন তারা দেখতে পারেন ল্যান্ডসেট গ্লোবাল হেলথ, BMJ ওপেন অ্যাক্সেস জার্নাল, তারপর PLOS মেডিসিন, BMC পাবলিক হেলথ, জার্নাল অফ গ্লোবাল হেলথ, তারপর সিস্টেমেটিক রিভিউ, এগুলো হচ্ছে জনপ্রিয় হেলথ সায়েন্সের জন্য। আর ন্যাচারাল সায়েন্সের যারা, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এর যারা ব্যাকগ্রাউন্ডে আছেন তারা নেচার গুলো দেখতে পারেন, নেচার কমিউনিকেশন, SES ক্যাটালাইসিস, কেমিস্ট্রির জন্য জনপ্রিয় জার্নাল। তারপর জার্নাল অফ ম্যাটেরিয়াল কেমিস্ট্রি, গ্রিন কেমিস্ট্রি, জার্নাল অফ RCS রয়্যাল সায়েন্টিফিক সোসাইটি, এগুলো জনপ্রিয় জার্নাল যারা ন্যাচারাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছেন। আর যারা ইকোনমিক্স এর ম্যানেজমেন্ট থেকে আছেন তারা দেখতে পারেন জার্নাল অফ ডেভেলপমেন্ট ইকোনমিক্স, ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট, জার্নাল অফ বিজনেস রিসার্চ, ইন্টারন্যাশনাল জার্নাল অফ ইনফরমেশন এন্ড ম্যানেজমেন্ট, ইমার্জিং মার্কেট রিভিউ। এইগুলো হচ্ছে জনপ্রিয় ইকোনমিক্স এবং ম্যানেজমেন্ট ব্যাকগ্রাউন্ডের জন্য। আর যারা সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছেন তাদের জন্য জনপ্রিয় জার্নালগুলো হচ্ছে স্টাডিজ ইন এডুকেশনাল ইভলিউশন, তারপর হচ্ছে অ্যাসেসমেন্ট ইন এডুকেশন, ইন্টারন্যাশনাল জার্নাল অফ এডুকেশনাল ডেভেলপমেন্ট, সোশ্যাল সায়েন্স এন্ড মেডিসিন এন্ড হায়ার এডুকেশন। তো এই হচ্ছে ওভারঅল জনপ্রিয় জার্নালগুলো। এগুলোতে আপনারা আপনাদের ম্যানুস্ক্রিপ্টটা সাবমিট করতে পারেন। ম্যানুস্ক্রিপ্ট মানে হচ্ছে যে লেখাটা আপনি প্রাথমিক পর্যায়ে লিখেন, তো এটা সাবমিট করার পর তারা রিভিউ করে, কারেকশন দেয়, এবং সর্বশেষ যেটা পাবলিশের আগে সেট করা হয় ওটাকে বলা হচ্ছে ক্যামেরা রেডি বা ফাইনাল ম্যানুস্ক্রিপ্ট। তো অনেকে যারা প্রথম দিকে রিসার্চ শুরু করছেন তারা Q3 Q4 দিয়ে শুরু করতে পারেন। Q1 Q2 তে পাবলিশ করার জন্য অ্যাটলিস্ট আপনার 2-3 বছরের রিসার্চ এক্সপিরিয়েন্স প্রয়োজন। তো এছাড়া যদি আপনার ভালো কাজ হয় Q1 এও পাবলিশ করতে পারেন যদি আপনার সুপারভাইজার যথেষ্ট ভালো গাইড করতে পারে আপনাকে। এরপর আসি কনফারেন্সে অনেকেই পাবলিশ করেন, এগুলো কি ওর্থি কিনা অনেকে জিজ্ঞেস করে। বেশ কিছু কনফারেন্স আছে, হ্যাঁ, এগুলো প্রথম দিকে আমি নিজেও অনেকগুলো কনফারেন্সে পাবলিশ করেছি, প্রথম দিকে 3-4টা পেপার পাবলিশ করেছি, বাট এখন আমি জার্নালে পাবলিশ করছি। তো প্রথম পর্যায়ে আপনি বিভিন্ন কনফারেন্সে পাবলিশ করতে পারেন। বেশ কিছু কনফারেন্সের নাম দিয়েছি, হেলথ সায়েন্সের কিছু কনফারেন্স দিয়েছি, ন্যাচারাল সায়েন্সের আমি অলরেডি বলেছি। কনফারেন্স গুলো লিখে সার্চ দিলে পাবেন আপনি লিস্ট, এই বছর কোন কোন কনফারেন্স আছে। মিনিমাম কনফারেন্সের জন্য আপনার 7 থেকে 8 মাস আগে প্রিপারেশন নিতে হবে। ধরেন আপনি এখন 2026-এ, তো 2027-এ কোন কোন কনফারেন্স গুলো আছে সাউথ এশিয়ান রিজিয়নে, ফর এক্সাম্পল বাংলাদেশে কোন কোন কনফারেন্স আছে আপনার সাবজেক্ট নিয়ে, আপনার ডোমেন নিয়ে, আপনি চেক করবেন আগামী বছর একটা আছে। তাহলে তারা একটা ডেট দিবে, নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে আপনাকে ম্যানুস্ক্রিপ্ট সাবমিট করতে বলে। তাহলে নভেম্বর ডিসেম্বরের মধ্যে যে সাবমিট করতে বলে এর মধ্যে আপনাকে আপনার স্ট্রাকচারটা রেডি করতে হবে, সাবমিট করতে হবে, কারেকশন দিতে হবে। তো ওভারঅল একটা 1 বছরের জার্নি আছে, প্রিপারেশন আছে। এবার হচ্ছে হাউ টু রাইট এ কনফারেন্স অ্যাবস্ট্রাক্ট এন্ড সাবমিট ইট। প্রথমে হচ্ছে এটা আমি আগেই বলেছি যে কনটেক্সটটা ভালো মতো বোঝার চেষ্টা করতে হবে, একটা স্ট্রাকচার দাঁড় করাইতে হবে যে আপনি কি কি কাজ দেখাবেন, আপনার কাজের থেকে কোন কোন অংশগুলো আপনি পেপারে দিবেন, কনটেক্সট, গ্যাপ, মেথড, রেজাল্ট, ইমপ্লিকেশন, এভাবে একটা স্ট্রাকচার তৈরি করবেন। স্ট্রাকচার অনুযায়ী ওদের টেমপ্লেট থাকে, টেমপ্লেটগুলো ডাউনলোড করবেন, টেমপ্লেটটাকেই ফিল আপ করতে থাকবেন। এখন এটা ওয়ার্ডেও লেখা যায়, ল্যাটেক্সেও লেখা যায়। ল্যাটেক্সে অনেক ইজিলি লেখা যায়, যারা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট তারা ল্যাটেক্স হয়তো বা বুঝেন, আবার এটা কোডিং বেস ওয়ান কাইন্ড অফ, বাট আমি মনে করি ওয়ার্ডটাই সবার জন্য জনপ্রিয়, তো ওয়ার্ডেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে প্র্যাকটিক্যাল স্টেপস এবং কিছু বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে সাবমিট এন্ড পাবলিশের মধ্যে। প্রথমে হচ্ছে তাদের এডিটোরিয়াল ম্যানেজার, এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হয়, ম্যানুস্ক্রিপ্টের স্কলার ওয়ান বা তাদের একটা নির্দিষ্ট ওয়েবসাইট থাকে, এডিটোরিয়াল চেক থাকে, পরে দেখতে হবে যে তাদের কি কি রিকোয়ারমেন্ট আছে। ফরম্যাট দেখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ, তাদের ফরম্যাট ফলো করতে হবে। তারা যে যে ফরম্যাটে বলেছে, যত মানে যেমন ধরেন একটা ফিগার দিয়েছেন, ফিগারটা কিভাবে প্রেজেন্ট করবেন ওখানে লেখা আছে, টেক্সট সাইজ কত হবে ওটা লেখা আছে, ইন্ট্রোডাকশনের সাইজ কত হবে, তারপরে হচ্ছে নিচে একটা ক্যাপশন দিয়েছেন, ফিগারের নিচে ক্যাপশন দিতে হবে, ফিগারের ক্যাপশনটা কিভাবে দিবেন, কত সাইজের হবে এটা দেওয়া আছে, রেফারেন্স দিতে হবে, পেপারের শেষের দিকে রেফারেন্স গুলো দেওয়ার একটা ফরম্যাট আছে, ওটাও শিখতে হবে। তো টেমপ্লেট দেখে দেখে আপনাকে ম্যানুস্ক্রিপ্ট লেখাটা শিখতে হবে। এরপর হচ্ছে পিয়ার রিভিউ, অর্থাৎ আপনি সাবমিট করলেন, রিভিউ হলো, এটাকে পিয়ার রিভিউ বা ডাবল ব্লাইন্ড রিভিউ বলা হয়। অর্থাৎ আপনার জার্নালে যারা থাকেন, ধরেন ফর এক্সাম্পল আমি নিজেও রিভিউ করি, বিভিন্ন জার্নালে আমি পেপার রিভিউ করি, আমার কাছে বিভিন্ন পেপার আসে, রিভিউ করার জন্য আমাকে ইমেল করা হয়, তো আমি রিভিউ করি, রিভিউ করে আমার মতামত দিয়ে দিই যে এখানে এই প্রবলেম আছে, এটা এটা কারেকশন করা প্রয়োজন বা এটা, এবং মার্কিং করি আমি প্রত্যেকটা পেপারকে। আমি এখন পর্যন্ত 3টা কনফারেন্সে পেপার রিভিউ করেছি। তো দেখা যায় কি মার্কিং এ আমরা মার্কস দেই,
ওভারঅল আউট অফ 10 আমি কখনো কখনো 5, 6, 7। সো যদি 5 হয় তাহলে পেপারটা অ্যাকসেপ্টেবল না। যদি আমি 6 দেই বর্ডার লাইন, অর্থাৎ কিছু কিছু কারেকশন দিই, এগুলো যদি সে কারেকশন করতে পারে তাহলে অ্যাকসেপ্টেবল। যদি 7 দেই তার মানে এখানে ইউনিক কিছু আছে বলে আমি 7 মার্কস করেছি। এবং ভুলগুলো তাকে দেখিয়ে দিই যে ভুলগুলো সংশোধনযোগ্য, বাট আইডিয়াটা ভালো, কিছু কিছু ভুল করছে, এগুলো যদি সংশোধন করে তাহলে এটা পাবলিশেবল। তো আমি রিভিউ দিলাম, আরেকজন রিভিউ দিল, এভাবে 3-4 জন রিভিউ করে একটা পেপার। তো এই রিভিউ গুলোর উপর বেস করে যা মার্কিং যদি পাস মার্কস ক্রস করে তখন ওই পেপারটা অ্যাকসেপ্ট হয়। এটা হচ্ছে ওভারঅল নিয়ম। এবার আসি কেন রিজেক্ট হয়, ম্যানুস্ক্রিপ্ট গুলো কেন রিজেক্ট হয়। আমরা যারা পেপার লিখি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি আউট অফ স্কোপ, অর্থাৎ কোন একটা জার্নাল বা কোন একটা কনফারেন্স একটা নির্দিষ্ট টপিক নিয়ে পেপার কল করেছে। ফর এক্সাম্পল বিজনেস অ্যানালাইটিক্স নিয়ে পেপার কল করেছি, এখন ওখানে যদি আপনি জলাবদ্ধতার পেপার দিয়ে দেন হবে না, আউট অফ কনটেক্সট হয়ে যাচ্ছে। অর্থাৎ তারা যে কনটেক্সটে পেপার সাবমিট করতে বলেছে ওই কনটেক্সটেই সাবমিট করতে হবে। নো ক্লিয়ার নোবেলটি অর কন্ট্রিবিউশন, অর্থাৎ কোনো নোবেল কাজ নাই, যেটা আগে করেছে ওই যে একটু আগে বললাম তেল দিয়ে পেট্রোল ডিজেল দিয়ে হেলিকপ্টার চালাইছে, এটা কোনো নোবেল কন্ট্রিবিউশন না। বাট আপনি যদি কোনো একটা স্পেসিফিক কাজ করেন যেটা আগে হয়নি, হ্যাঁ অনেকে কোশ্চেন করতে পারেন আমি কিভাবে হঠাৎ করে আবিষ্কার করে ফেলতে পারবো। এটা আসলে হঠাৎ নতুন কিছু আবিষ্কার করা যায় না। সামান্য কিছু যদি করতে পারেন, সামান্য ইমপ্রুভমেন্ট, ফর এক্সাম্পল ব্যাটারি হেলথ, আপনার আইফোন চালাচ্ছেন, ব্যাটারি হেলথ একটু বাড়াইতে পারছেন কোন একটা মেথড কাজে লাগাইয়া, এই পার্সেন্টেজ একটু বাড়াটা কিন্তু একটা কন্ট্রিবিউশন, এটা একটা নোবেলটি, এটা আপনি পেপার পাবলিশ করতে পারেন। এরপর মেথডোলজিক্যাল ফ্ল, অর্থাৎ ফ্ল মানে হচ্ছে ভুল ত্রুটি, আপনি মেথডটা কিভাবে প্রেজেন্ট করতেছেন এর মধ্যে ফ্ল থাকতে পারে, এই ভুলের কারণে পেপার রিজেক্ট হয়। কনক্লুশনটা ঠিকভাবে লেখা হয় নাই, ফিউচার ওয়ার্ক লেখা হয় নাই, এই কাজ থেকে ভবিষ্যতে কি কি কাজ হইতে পারে এগুলো ঠিকভাবে লিখতে হবে। পুর ইংলিশ এন্ড স্ট্রাকচার, আপনার গ্রামাটিক্যাল মিস্টেক, প্রচুর গ্রামাটিক্যাল মিস্টেক। তারপর এআই দিয়ে লিখছেন কিন্তু নিচে অ্যাকনোলেজমেন্ট দেন নাই, এটা 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 অবশ্যই জার্নালে গিয়ে দেখতে হবে তারা এআই এর ব্যাপারে কি বলছে। তারা যদি বলে যে এআই এর কোনো লেখা অ্যাকসেপ্ট হবে না, তার মানে আপনাকে নিজের থেকে লিখতে হবে। আর যদি বলে যে এআই এর লেখা অ্যাকসেপ্ট হবে, শুধু অ্যাকনোলেজমেন্ট দিতে হবে, দেন ফলো দ্যাট। এরপর হচ্ছে উইক অর আউটডেটেড লিটারেচার রিভিউ, অনেকে উইক লিখা লিখে, আবার অনেকে জার্গন লিখে ভরাই ফেলে, অনেক প্রচুর জিআরই ওয়ার্ড ইউজ করে যে পেপার পড়ে বুঝতে সমস্যা হয়ে যায় রিসার্চারদের। তো খালি এমন না যে কঠিন কঠিন দুর্বোধ্য শব্দ ইউজ করলে এটা পাবলিশেবল জার্নাল হয়ে গেল না, আপনাকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে জিনিসটা। গাইডলাইন ফলো না করা, এটা একটা গুরুত্বপূর্ণ কারণ রিজেকশনের। তো এখন আমি কিছু কোশ্চেনে আনসার দিচ্ছি যারা যারা কোশ্চেন করেছেন, যেমন পিএইচডি ফান্ডিং এর জন্য রিসার্চ পেপার কি ম্যাটার করে কিনা। হ্যাঁ ম্যাটার করে। আপনি যদি পিএইচডির জন্য অ্যাপ্লাই করেন, আপনার একটা রিসার্চ পেপার থাকলে হয় বা একটা ভালো ম্যানুস্ক্রিপ্ট থাকলে হয়। আর মাস্টার্স এর জন্য যদি অ্যাপ্লাই করেন, সিজিপিএটা দেখে তারা, বাট ফাইনাল ইয়ারের যে থিসিস ওটা যদি ভালো কাজ হয় দেন ফাইন, আপনি ফান্ডিং স্কলারশিপ পেতে পারেন। ইরাসমাস প্রোগ্রামগুলো, শেভেনিং, ডেট, এই প্রোগ্রামগুলোতে কিন্তু রিসার্চ পেপারের গুরুত্ব আছে। এবার আমরা দেখি কিভাবে প্রফেসরকে রিচ করতে হয়, কিভাবে রিচ করবেন। তো আমরা যারা দেখি প্রফেসরকে রিচ করেন তারা ইমেল লেখেন। তো ইমেলে আপনাকে সাবজেক্ট দিতে পারেন যে প্রসপেক্টিভ পিএইচডি অ্যাপ্লিক্যান্ট, এটা অনেকে কোশ্চেন করেছেন যে আমি রিসার্চ পেপারগুলো অ্যাড করবো কিনা ইমেলে। এখন ধরেন আপনি XYZ প্রফেসরকে নিয়ে স্টাডি করেছেন, তার 2টা পেপার পড়েছেন যেটা আপনার কাজের সাথে যায়, যে 2টা পেপার পাবলিশ হয়েছে 2001 সালে আর এখন চলতেছে 2026। তো 25 বছর আগের কাজ নিয়ে যদি আপনি তাকে ইমেল করেন সেটা পড়ে দেখবে না, আপনাকে রিসেন্ট কাজ নিয়ে তার সাথে কথা বলতে হবে যে গত বছর পাবলিশ হয়েছে। আপনি ওই পেপারটা পড়লেন, লিখলেন যে আমি আপনার পেপারটা পড়েছি, এই মেথোডোলজিটা আমার কাছে ভালো লেগেছে, আমি কাছাকাছি মেথড নিয়ে কাজ করেছি এবং আমি মনে করি এখানে আমি কন্ট্রিবিউশন করতে পারবো। আপনার ল্যাবে কোনো ফান্ডিং আছে কিনা, থাকলে আমি কাজ করতে ইচ্ছুক এবং আমি মাস্টার্স প্রোগ্রামে বা পিএইচডি প্রোগ্রামে এনরোল হতে ইচ্ছুক, নিচে আমার সিভি, মোটিভেশন লেটার এন্ড কিছু রিসার্চ পেপার অ্যাড করা হোক। এভাবে ইমেল করবেন। এভাবে যদি আপনারা ইমেল করেন দেন ক্যাচ ইমেল করতে হবে, কারণ অনেকে কিন্তু এআই দিয়ে ইমেল করে, এআই কে বলে তুমি আমাকে এই ইমেলটা লিখে দাও, এই প্রফেসরের কাছে পাঠাবো। কি লিখছে না লিখছে এআই লিখে দেয়, জাস্ট কপি পেস্ট করে 100 জন প্রফেসরের কাছে পাঠাতে দেয়। আপনি নিজে লিখেন, এআই থেকে আইডিয়া নেন, আইডিয়া নিয়ে নিজে লিখেন, সংক্ষেপে লিখেন। এখন প্রফেসররা বুঝে কোনটা এআই দিয়ে লিখা, কোনটা হিউম্যান রিটেন, আর বেশি লিখা এখন আর কেউ পড়তে চায় না। সংক্ষেপে যদি আপনি ক্যাচি ইমেল করতে পারেন দেন কল পাওয়ার সম্ভাবনা বেশি, বিশেষ করে ইন্টারভিউ কল। আমি লাস্ট ইয়ার প্রায় 6 থেকে 7টার মতো ইন্টারভিউ কল পেয়েছিলাম ইউএসএ থেকে, এবং ম্যাক্সিমামই দেখা গেছে 2টা বা 3টার মতো ফান্ডিং পেয়েছিলাম, কিন্তু ফাইনালি ফান্ডিং কাট হওয়ার কারণে এগুলো ক্যান্সেল হয়ে যায় এবং আমি ফাইনালি এখানে
ফান্ডটা কনফার্ম করি আর কি স্পেনে। তো এই হচ্ছে ওভারঅল প্রসিডিওর, কিভাবে প্রফেসরদের অ্যাপ্রোচ করবেন, হোয়াট টু ডু অ্যান্ড হোয়েন, কখন কোন সময় কোন কাজটা করা প্রয়োজন। যারা ব্যাচেলর করছেন, আন্ডার গ্রাজুয়েট পর্যায়ে আছেন, ইয়ার 1 থেকে সিজিপিএ মেনটেন করার চেষ্টা করেন। একটা ভালো সিজিপিএ কিন্তু খুবই জরুরি হায়ার স্টাডিজের ক্ষেত্রে। এবং ইংলিশের বেসিকটা ক্লিয়ার করেন। আপনার জিআরই নিয়েই করতে হবে এমন কোনো কথা নেই, আপনি আইএলটিএস এর প্রিপারেশন নিতে পারেন, ভোকাবুলারি স্ট্রং করতে পারেন, পাশাপাশি বিভিন্ন ক্লাবে অর্গানাইজেশনে অ্যাড থাকতে পারেন। ইয়ার 2 তে গিয়ে আপনার কিছু পেপার নিয়ে কাজ করতে পারেন, আর পাইথন, এসপিএসএস, ভলিউমেট্রিক মেজারমেন্ট, এই সফটওয়্যারগুলো শিখতে পারেন। সফটওয়্যার স্কিল সেটটা খুবই গুরুত্বপূর্ণ। ইয়ার 3 তে গিয়ে আপনি সরাসরি সিভিটা ভালোভাবে তৈরি করেন, আর্টিকেল লেখার চেষ্টা করেন, তারপর কনফারেন্স পেপারে পার্টিসিপেট করেন। ইভেন যদি কনফারেন্সে পেপার না দিতে পারেন, পোস্টার দেন। অনেকে দেখি আমি পোস্টার, যে আপনার এই আইডিয়াটা আছে, একটা সুন্দর করে পোস্টার লিখে ওটা সাবমিট করে, এই পোস্টার গুলোও কিন্তু অনেক কাজে আসে হায়ার স্টাডিজের ক্ষেত্রে। এরপর ইয়ার পরে গিয়ে আপনার যে থিসিসটা ছিল, ওই থিসিসটাকে একটা পাবলিকেশনে কনভার্ট করার চেষ্টা করেন, একটা ভালো জার্নালে সাবমিট করার চেষ্টা করেন, যাতে করে আপনি একটা ভালো স্কলারশিপ ফান্ডিং নিয়ে বাইরে পড়তে আসতে পারেন। আর যারা মাস্টার্সে আছেন, মাস্টার্সের ক্ষেত্রে একই কাজ। মাস্টার্সের যে রিসার্চ পেপার, ওটাকে পাবলিকেশনের দিকে নিয়ে যান। যেহেতু আপনারা ব্যাচেলরদের থেকে একটু ম্যাচিওর, তো আপনাদেরকে রিসার্চটা একটু ভালোভাবে করতে হবে। তো মাস্টার্সে মূলত রিসার্চটাই শেখানো হয়। ডোমেইন স্পেসিফিক নলেজ, কিছু কিছু জিনিস আপনাদের জানা প্রয়োজন। যেমন যারা ফিজিক্সের মেজর, কোনো রিসার্চ এক্সপিরিয়েন্স নাই, তারা আপনারা চাইলে কোর্স, কিছু এক্সট্রা কোর্স নিতে পারেন, নলেজ গুলো গেইন করতে পারেন। সাইবার সিকিউরিটি নিয়ে যারা কাজ করছেন, তারা বেশ কিছু পিডিএফ, প্রিপ্রিন্ট বা অনলাইন কোর্স করতে পারেন। ফাইন্যান্স ইকোনমিক্স নিয়ে যারা কাজ করছেন, তারা আইএমএফ, বিবিএস, এই ধরনের টেকনোলজি বা এই ধরনের টপিকগুলো নিয়ে স্টাডি করতে পারেন। কনস্ট্রাকশন ম্যানেজ, এভাবে টপিক স্পেসিফিক নলেজ গেইন করার চেষ্টা করবেন। কারণ যখন ইন্টারভিউ হয়, প্রফেসর আপনাকে টেকনিক্যাল কোশ্চেন করবে। প্রফেসর আপনাকে জিজ্ঞেস করবে আপনার বাড়ি কই, আপনি কোন ইউনিভার্সিটিতে পড়ছেন, এগুলো জিজ্ঞেস করবেন। প্রফেসর আপনাকে সরাসরি টু দা পয়েন্ট কোশ্চেন করবে, সো আপনাকে প্রিপেয়ার থাকতে হবে। তো শর্ট কোশ্চেন বেশ কিছু এসেছিল, আমি এখানে জাস্ট কিছু আনসার দিয়ে দিচ্ছি। হাউ মেনি রেফারেন্স শুড হ্যাভ এ পেপার, তো একটা পেপারে কতটা রেফারেন্স দেওয়া উচিত? মিনিমাম 25টা, 30টা, 40টা, ডিপেন্ড করে আপনার কাজটা কতটা অ্যাভেলেবল। তার উপর আপনার কাজ যদি একদম অ্যাভেলেবল হয়, তাহলে রেফারেন্স বেশি হবে। কাজ যদি কম অ্যাভেলেবল হয়, রেফারেন্স কম হবে, এটাই। তারপর হচ্ছে হাউ মেনি পাবলিকেশন ডু আই নিড, এরকম কোনো স্পেসিফিক নাই। একটা থাকলেও ভালো, ভালো একটা কাজ হলে ভালো। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে, ইউএস এর ক্ষেত্রে আমি বলবো তারা পাবলিকেশন বেশি থাকলে প্রেফার করে। আর ইউরোপের ক্ষেত্রে ভালো কাজ দেখে, কোয়ালিটি দেখে। ক্যান আই ডু রিসার্চ অনলাইন রিমোটলি? ইয়েস, পসিবল। আপনার যদি কোলাবোরেশনে কাজ করতে চান অন্য কোনো ল্যাবের সাথে, যেমন আমরাও স্টুডেন্টদেরকে গাইড করি, আমাদের রিসার্চ ল্যাবের সাথে কানেক্টেড আছে বেশ কিছু স্টুডেন্ট। ইন্টার্নশিপ করতে পারেন বিভিন্ন অর্গানাইজেশনের সাথে, বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউটে ইন্টার্নশিপ করতে পারেন, এভাবে আপনি কাজ করতে পারেন। মাই টপিক হ্যাভ টু মাচ মেজর এভিডেন্স, কোর্স ওয়ার প্রজেক্ট। আপনার টপিকটা কোত্থেকে পাবেন? প্রজেক্ট থেকে, কোর্স থেকে, বা আপনার থিসিস থেকে, এখান থেকে বের করবেন। স্টাডি গ্যাপ আছে, কিভাবে রিসার্চে যাবেন? স্টাডি গ্যাপ থাকলে আসলে এটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। স্টাডি গ্যাপ থাকলে আমি বলবো একটা মাস্টার্স করেন, মাস্টার্সে এনরোল করেন, মাস্টার্সের থিসিস নিয়ে কাজ করেন, দেন আস্তে 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 রিসার্চের দিকে আগান। এরপর হচ্ছে সিজিপি আর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কিভাবে ব্যালেন্স করবে, এটা নিয়ে অনেকে কোশ্চেন করে। এটা আসলে সম্পূর্ণ নিজের উপর, এটা নিজেকেই করতে হবে। হাউ ডু আই বিকাম লেকচারার, একটা এরকম একটা কোশ্চেন এসেছিল ফার্মাসির। তো লেকচারার আসলে বিষয়টা হচ্ছে সিজিপিএ, সোজাসুজি বাংলাদেশের জন্য হচ্ছে আপনার হাই সিজিপিএ লাগবে লেকচারার হইতে গেলে। আর বাইরের জন্য হচ্ছে আপনি যদি টিচিং প্রফেশনে যাইতে চান, আপনার একটা ভালো রিসার্চ লাগবে, ভালো পিএইচডি নিতে হবে, ভালো ভালো জার্নালে পাবলিশ করতে হবে। এসওপি কিভাবে লিখবে এটা নিয়ে কোশ্চেন করছে, এটা ইররিলেভেন্ট, বাট আমি মনে করি আপনার গোল যদি ক্লিয়ার থাকে, আপনি ইজিলি এসওপি লিখতে পারবেন। দেন আমি আর কোশ্চেনে যাচ্ছি না। কারো যদি কোনো কোশ্চেন থাকে আজকের ওয়েবিনারে, আমাকে সরাসরি কোশ্চেন করতে পারেন। আমি এখন লাইভ কোশ্চেন আনসারে চলে যাচ্ছি। কারো কি কোনো কোশ্চেন আছে? আনমিউট করে কোশ্চেন করতে পারেন। জি, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাই, একটা বিষয় জানার ছিল, ওই যে গ্রুপে দেখি টুম্পা আপু প্রায় হচ্ছে বিভিন্ন পিএইচডির ছবি দেয়, তো ওইটা তো মেনলি ইঞ্জিনিয়ারিং ফিল্ডের বা ওনার ফিল্ডের, তো ওই রকম ইয়াগুলা, মানে আমি তো বিজনেস ফিল্ডের ইয়াগুলা কিভাবে সার্চ করব? মানে এটার কি কোনো, মানে ওয়েটা কি আসলে? এটা হচ্ছে মূলত লিঙ্কডইন থেকেই পাই আমরা।
এখন আমি নিজেও দেই। এখন আমি লিঙ্কডইনে অনেক প্রফেসরের সাথে কানেক্টেড আছি, টুম্পাও অনেক প্রফেসরের সাথে কানেক্টেড আছে। তো আমরা আচ্ছা। যেহেতু প্রফেসরদের সাথে কানেক্টেড আছি, প্রফেসররা তাদের লিঙ্কডইনে শেয়ার করে যে আমার ল্যাবে একটা পজিশন আছে, আমি একটা স্টুডেন্ট নিব, কেউ থাকলে আমাকে সাজেস্ট করতে পারো। তো এইটাই আমরা শেয়ার করি মূলত। তো আপনাকে লিঙ্কডইন অ্যাক্টিভ হইতে হবে, লিঙ্কডইনে আপনার ফিল্ডে যারা যারা প্রফেসর আছে তাদেরকে ফলো দিয়ে রাখতে হবে, তাহলে আপনিও এগুলো পাবেন অটোমেটিক। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ধন্যবাদ। আর কারো কোনো কোশ্চেন আছে? ভাই, আমি একটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আহ, আমি যদি আমার ফিল্ডে যারা রিসার্চ করতেছে বা বিভিন্ন টপিকের উপরে তাদেরকে যদি খুঁজে বের করতে চাই, সেক্ষেত্রে আসলে লিঙ্কডইনটা কি বেস্ট, বা আপনার স্ট্র্যাটেজিটা কি? আমি চাচ্ছি যে তাদের সাথে আমি কোলাবোরেট করতে, এটা কিভাবে কি করা যায়? আচ্ছা, রিসার্চের ক্ষেত্রে যেটা হচ্ছে কি, আপনাকে প্রথমে আপনাকে কমিউনিটি খুঁজে বের করতে হবে। ফর এক্সাম্পল, আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আমি কিভাবে শুরু করেছিলাম, আমি যখন আমার ব্যাচেলর শেষ করি, আমার ব্যাচেলরের যে থিসিসটা ছিল, ওই থিসিসটা নিয়ে আমার পাবলিকেশনের ইচ্ছা ছিল ফাইনাল ইয়ারে, বাট আমি পারি নাই। কারণ ফ্যামিলি প্রেশার থাকে, জব করতে হবে, আমি জবে জয়েন করছি। তো জবে জয়েন করার পরে আমার মাথায় আসলো, আচ্ছা আমার তো একটা ইচ্ছা ছিল, আমি একটা পাবলিকেশন করব। তো দেখি একটু ঘাটাঘাটি করে, এখন আমার কলিগ আছে, কলিগ সে হচ্ছে কম্পিউটার সায়েন্সের। এখন আমিও ওই, মানে উনি আমাকে হেল্প করছে, যে গাইড করছে যে এটা এভাবে করো, এটা এভাবে করো। একজন মেন্টরের কিন্তু প্রয়োজন আছে। তো উনি যেভাবে যেভাবে গাইড করেছেন, আমি নিজে নিজে সাবমিট করেছি আমার ফাইনাল ইয়ারের থিসিস, এবং আলহামদুলিল্লাহ ওখানে কোথাও একটা, রাজশাহীতে একটা কনফারেন্স ছিল, ওখানে অ্যাকসেপ্ট হয়েছে। ওটা ছিল আমার ফার্স্ট পাবলিকেশন। তো দেখা যায় কি, অনেক সময় প্রফেসরদের থেকে হেল্প পাওয়া যায় না, প্রফেসররা ব্যস্ত থাকে। সেক্ষেত্রে আপনার কোনো সিনিয়র, কলিগ, বড় ভাই, এদের কাছ থেকে হেল্প নিতে পারেন। এবং আমি নিজেও অনেকজনকে হেল্প করেছি যারা পাবলিকেশনের জন্য। তো এভাবে কোন একটা কমিউনিটি বা কোন একটা রিসার্চ কমিউনিটির সাথে যুক্ত হতে পারেন, এই আর কি। এবং আপনি যখন একটা পেপার পাবলিশ করে ফেলবেন, তখন আপনি বুঝে যাবেন যে কিভাবে পেপারটা পাবলিশ করতে হয়। একটা থেকে তখন দুইটা, তিনটা, চারটা, আস্তে আস্তে পাবলিকেশন বাড়তে থাকবে। আর কারো কি কোনো কোশ্চেন আছে রিসার্চ নিয়ে বা রিসার্চ মেথোডোলজি নিয়ে, বা স্পেসিফিক কোনো কোশ্চেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। স্যার, আমার নাম হচ্ছে শিকদার রসুল রাকিব। আমি এখন ব্যাচেলরের সেকেন্ড ইয়ারে আছি, মানে থার্ড সেমিস্টারে, ইউনিভার্সিটি অফ টেকনোলজি ইরাক, বাগদাদে। আমি হুম। রিসার্চ এখন শুরু করি নাই, তবে মানে দুইটা রিভিউ পেপার একসাথে লেখার চেষ্টা করতেছি, কিন্তু মানে কোনো কিছু বুঝে উঠতে পারতেছি না। একটা হচ্ছে ইলেকট্রিক্যাল ভেহিকলস অ্যান্ড ব্যাটারি ম্যানেজমেন্ট, হুম। আর একটা হচ্ছে পিভি, সোলার পাওয়ার প্লান্টের রিনিউয়েবল এনার্জি বিষয়। আপনি দুইটা পেপার একসাথে লিখছেন নাকি স্ট্রাকচারটা একসাথে লিখছেন? দুইটা পেপার একসাথে লেখা মানে শুরু করছি, কিন্তু দুইটা শেষ পেপার করতে আসলে পারতেছি না। আমার জানার মতে একসাথে লেখা খুবই ডিফিকাল্ট। তো আপনি মিক্সড করে ফেলবেন, একটার ডাটা আরেকটাতে চলে যেতে পারে, বা পলিউটেড হইতে পারে, ডেটা পলিউটেড হইতে পারে। তো আমি বলবো একটা শুরু করেন, একসাথে দুইটা আসলে পসিবল না। হ্যাঁ, আপনার এখানে আরেকজনকে অ্যাড করতে পারেন, বা আপনার টিমের বা আপনার কলিগ বা আপনার টিমে যারা কাজ করছে আর একজনকে দায়িত্ব দিতে পারেন, তুমি এটা নিয়ে কাজ করো, আমি এটা নিয়ে কাজ করি। দেন কোলাবোরেট করতে পারেন, যে এখানে কিছু চেক করে, বাট মেইন কন্ট্রিবিউশন থাকবে একজনের। ঠিক আছে? তো পুরোপুরি বিশেষ করে মেথোডোলজিটা, ডেটা প্রেজেন্টেশনটা, এটা খুবই জরুরি। তো আপনি যেটা বলেছেন যে ইলেকট্রিক্যাল যারা আছে, হ্যাঁ আমি অনেককে দেখেছি, যদি আপনি এর আগে পাবলিশ করে থাকেন দেন পসিবল। বাট আপনি যদি একদম নিউ কামার হন, তাহলে আমি বলবো সাথে একজন অ্যাড করার জন্য, একটা আগে পাবলিশ করেন, একটা আগে সাবমিট করেন, ভালোভাবে করেন। তারপরে তারপরে আরেকটাতে সাবমিট করেন বা একটা প্রিপেয়ার করেন, একটা করলে আপনি বুঝে যাবেন। মানে একেবারে নিউ, বললাম তো আমি থার্ড সেমিস্টারের মতো। নিউ হলে আমি বলবো একটা নিয়ে কাজ করেন, একসাথে দুইটা নিয়ে কখনোই আমরা কাউকে সাজেস্ট করি না। ইভেন আমিও এখন বর্তমানে একটা জার্নাল নিয়ে কাজ করতেছি, লাস্ট 6 মান্থ ধরে আমি কাজ করতেছি, বাট আমার ল্যাবে অনেকগুলো রিসার্চ আছে বা কাজ আছে, ধাপে ধাপে আমি ওগুলোকে পাবলিশ করব। সবকিছুর একটা প্রসেস আছে, আপনি সবগুলো একসাথে যদি কাজ করতে যান দেন ওটা রিসার্চ পেপার না, ওটা হয়ে যাচ্ছে আপনার বাইরে আসার জন্য পাবলিশ করা।
কারণ আমরা অনেকে দেখি যে 1 বছরের মধ্যে 20টা 30টা পাবলিশ করে বসে আছে, এগুলোর কোনো আসলে ভ্যালু নাই। ইভেন আমরা রিসেন্টলি দেখি প্রচুর পাবলিকেশন এআই দিয়ে পাবলিকেশন করছে, ঠিক আছে। তো কোয়ালিটি একটা থাকলেই হয়, কোয়ালিটি রিসার্চ পেপার এতগুলো লাগে না। তো ভালোভাবে একটা করেন যাতে কোনো ভুল ত্রুটি না থাকে, ভালো একটা জার্নালে সাবমিট করেন। ভালো জার্নালে সাবমিট করতে গেলে ভালো কাজ করতে হবে এবং অনেকগুলো পেপার পড়তে হবে, মানে আপনার রিলিভেন্ট কাজগুলো পড়তে হবে। দেখা গেছে কি আপনি যেটা প্রেজেন্ট করতে যাচ্ছেন ওটা অলরেডি কোথাও না কোথাও কেউ করে ফেলছে, আর আপনি মনে করতেছেন কেউ করে নাই। ভালোভাবে আগে খুঁজতে হবে কোথায় কি করছে, এবং আপনাকে দেখাতে হবে যে তাদের কাজের সাথে আপনার কাজের ডিফারেন্স আছে, ঠিক এই জায়গাটা ডিফারেন্স তারা এভাবে দেখাইছে, বাট এই জিনিসটা কেউ দেখাইতে পারে না যেটা আপনি দেখাইছেন। এই এত পার্সেন্ট আপনি ডেভেলপ করছেন, ওটার ইফিসিয়েন্সি ছিল 20%, আপনি 25% নিয়ে আসছেন, 5% হচ্ছে আপনার কন্ট্রিবিউশন, ঠিক আছে। যে আরেকটা বিষয় হচ্ছে মানে কোন সিমুলেশনটা শিখলে বা কোন প্রোগ্রামটা শিখলে আমি সিমুলেশনের দিক থেকে ভালো করতে পারবো? এটা ল্যাব টু ল্যাব ডিপেন্ড করে। যেমন ধরেন আপনারা যারা স্মার্ট গ্রিড সোলার নিয়ে কাজ করতেছেন, এটা ল্যাবের উপর এসপিএসএস আছে, তারপরে হোমার নামের একটা সফটওয়্যার আছে, এটা নিয়ে সফটওয়্যার টুলসটা হচ্ছে ল্যাবের উপর। বর্তমানে আপনি গুগল করে দেখবেন, প্রত্যেকেই যারা যারা আমি অলরেডি সফটওয়্যার নিয়ে আলোচনা করেছি কি কি সফটওয়্যার লাগে। তো এখন সফটওয়্যার শেখাটা খুবই গুরুত্বপূর্ণ, বাট যারা এনার্জি, আপনার যেহেতু এনার্জি ফিল্ড, ইলেকট্রিক্যাল গ্রিড, হোমার সফটওয়্যারটা খুবই জনপ্রিয় ইন্ডাস্ট্রিতে এবং রিসার্চে। ম্যাটল্যাবও শিখতে পারেন, ম্যাটল্যাব, পাইথন। মেটল্যাব ভালো হবে নাকি যে আপনি যেগুলো কথা বলছেন ওগুলো ভালো হবে দুইটাই কাজে লাগে, রিনিউয়েবল এনার্জির ডিপেন্ড, ক্ষেত্রে? দুইটাই কাজে লাগে। এখন আপনি কি প্রেজেন্ট করতেছেন তার উপর ডিপেন্ড করছে। যেমন ম্যাটল্যাবে আপনি টুলস বসাইয়া সিমুলেট করতে পারতেছেন, আবার হোমারে আপনি পাওয়ার স্টেশন ডিজাইন করতে পারতেছেন, ঠিক আছে। তো ডিপেন্ড করতেছে কি কাজ করতেছেন তার উপর। ধন্যবাদ স্যার। আর কারো কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কারো যদি কোশ্চেন না থাকে আমরা তাহলে আজকের ওয়েবিনারটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে আমাদের রিসার্চ 101 সেমিনারে থাকার জন্য। আমাদের আজকের রেকর্ডেড ভার্সনটি আপনাদের সকলের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাইকে, আল্লাহ হাফেজ।